আমাদের মধ্যে অনেকেই আমরা আছি যারা পশুপ্রেমী, যারা রাস্তার কুকুর বিড়ালদের খাবার দিই, যত্ন করি কিংবা বাড়িতে কুকুর বিড়াল পুষি। এবং এই করতে গিয়ে অনেক সময় আমাদের কুকুর বা বিড়ালের কামড় বা আঁচড় খেতে হয়। তাছাড়াও রাত্রিবেলা রাস্তা দিয়ে হেঁটে চলার সময় কুকুরের কামড় বা আঁচড় খাওয়া, বিড়ালের লেজে পা দিয়ে বিড়ালের কামড় খাওয়া, এটাও খুব একটি বিরল ঘটনা নয়। নমস্কার, আমি ডক্টর শুভজিৎ দে সরকার, শিশুরোগ বিশেষজ্ঞ। আজকের আমি এই ভিডিওটি বানাচ্ছি একটি এমন অসুখ নিয়ে যেটি শিশু এবং বড়দের দুজনকেই অ্যাফেক্ট করে। অসুখটির নাম হচ্ছে জলাতঙ্ক বা রেবিস। এই অসুখটি অতি প্রাচীন একটি অসুখ এবং এই অসুখ নিয়ে অনেক ভুল ধারণা মানুষের মধ্যে আছে। সেগুলো ক্লিয়ার করার জন্যই আজকে আমার এই ভিডিও। প্রথম প্রশ্ন হচ্ছে, রেবিস কিভাবে হয়? রেবিস একটি ভাইরাল ইনফেকশন। রেবিস ভাইরাস থেকে হয়, যেটি লিসা ভাইরাস গ্রুপ অফ ভাইরাস থেকে আসে। এটি একটি নিউরোট্রপিক ভাইরাস। কোনো পশু যদি আপনাকে কামড়ায় বা আঁচড়ায়, তাহলে সেই ক্ষতস্থানে সেই ভাইরাস পার্টিকেলটা পশুর স্যালাইভা থেকে ডিপোজিট হয়। সেখানে গিয়ে ভাইরাসটা প্রথমে মাল্টিপ্লাই করে, তারপরে সেই যে সেখানকার যে পেরিফেরাল নার্ভ এন্ডিংগুলো আছে সেই নার্ভের মধ্যে ভাইরাসটা ঢুকে যায়। ঢুকে গিয়ে নার্ভ বেয়ে বেয়ে ভাইরাসটা স্পাইনাল কর্ডে গিয়ে পৌঁছায় এবং স্পাইনাল কর্ড থেকে আলটিমেটলি ব্রেনে যায়। ব্রেনে গিয়ে আবার ভাইরাসটা সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই ভাইরাস কিন্তু কখনোই রক্তে প্রবেশ করে না, এর পুরো ট্রাভেলিংটাই হচ্ছে নার্ভ টিস্যু দিয়ে। রেবিস হলে কি হয় মানুষের? রেবিস হলে দুরকম প্রকৃতির রেবিস অসুখ হয়। একটা হচ্ছে হাইপার অ্যাক্টিভ বা ফিউরিয়াস রেবিস, আর একটা হচ্ছে প্যারালাইটিক রেবিস। ফিউরিয়াস রেবিসে প্রচণ্ড অ্যাজিটেশন, অ্যাগ্রেসিভনেস, কামড়ানোর প্রবণতা এসব বেড়ে যায়। এবং এই অসুখে তিনটে জিনিস দেখা যায়: হাইড্রোফোবিয়া, এরোফোবিয়া, ফোটোফোবিয়া। কেন হয়? এই যে নার্ভগুলো অ্যাফেক্টেড হচ্ছে রেবিস ভাইরাসে, এর ফলে নার্ভগুলো ভীষণ হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। খুব সামান্য স্টিমুলাস পেলেই নার্ভগুলো এত হাইপার অ্যাক্টিভ হয়ে যায় যে আমাদের শরীরে অদ্ভুত কিছু রিয়াকশন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, যেমন ধরুন, যদি জল খাওয়ার চেষ্টা করে রুগী, তাহলে এই যে জলের মুখে ঢুকলে যে স্টিমুলেশনটা হচ্ছে, তার ফলে ফ্যারিংস বা গলার মাসেলসগুলো খুব সিভিয়ারলি স্প্যাজম করে, মানে খুব সিভিয়ারলি কন্ট্রাক্ট করে যায়। যার ফলে এতটাই সিভিয়ার হয় কন্ট্রাকশনটা যে ফ্যারিংস থেকে শুরু করে আমাদের পুরো শ্বাসতন্ত্রের যত মাসেল আছে পুরো জায়গাটাই কন্ট্রাক্ট করে যায় এবং পেশেন্টের অ্যাপনিয়া বা শ্বাসরোধ হয়ে যায়। এবং এটি খুবই বেদনাদায়ক একটি প্রসেস। এবং এতটাই বেদনাদায়ক হয় যে পেশেন্ট জল দেখলেই ভয় পায়। এই জল থেকে ভয় পায় বলে এটাকে হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক বলে। এটা নিয়ে মানুষের একটা ভুল ধারণা আছে, জলের মধ্যে কুকুরের ছায়া দেখতে পায়, জলের মধ্যে ডুবে যাওয়ার ভয় থাকে, ইত্যাদি ইত্যাদি। সেরকম কিছুই না। জল বা যে কোনো তরল জিনিস পান করতে গেলে ফ্যারিংসে প্রচণ্ড স্প্যাজম হয়, যার ফলে শ্বাসরোধ হয়ে আসে এবং সেটি বারবার হতে থাকলে সেই পেশেন্টের জল দেখলে একটা আতঙ্ক তৈরি হয়, তাই জন্য জলাতঙ্ক। তেমনি পেশেন্টের মুখের মধ্যে যদি জোরে হাওয়া এসে পড়ে, তাহলেও কিন্তু এই ফ্যারিঞ্জিয়াল মাসেলের স্প্যাজম হতে পারে, সেটাকে বলে এরোফোবিয়া। এবং যেহেতু আমাদের ব্রেন এফেক্ট করছে, জোরে তীব্র লাইট বা খুব উজ্জ্বল আলো পড়লেও খুব পেশেন্টের ইরিটেশন হয়, যেটাকে বলা হয় ফোটোফোবিয়া। মানুষের একটা ধারণা থাকে, খুব ভুল ভ্রান্ত ধারণা, স্পেশালি গ্রামের দিকে, যে কুকুরে কামড়ালে মানুষের পেটে কুকুরের বাচ্চা চলে আসে, তার থেকে মৃত্যু হয়। বলা বাহুল্য, এটা একদমই ভুল ধারণা, এরকম কিচ্ছু হয় না। রেবিসের ক্ষেত্রে মৃত্যুর কারণ হচ্ছে রেসপিরেটরি এবং কার্ডিয়াক ফেলিয়ার। প্রশ্ন হচ্ছে, তাহলে চিকিৎসা কি আছে? না, আনফর্চুনেটলি রেবিসের কোনো চিকিৎসা নেই। রেবিস এমন একটি অসুখ যেটি একবার যদি হয়ে যায়, মৃত্যুর হার অলমোস্ট 100%। রেবিস একবার হয়ে গেলে কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব কোনোভাবেই নয়। তাহলে এর থেকে বাঁচবার উপায় কি? এর থেকে বাঁচবার উপায় হচ্ছে ভ্যাকসিনেশন। সেই জন্যই রেবিসের ভ্যাকসিন এত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ রেবিস হয়ে গেলে যেহেতু আমি চিকিৎসা করতে পারি না, এক্ষেত্রে প্রিভেনশন ইজ ডেফিনেটলি বেটার দেন কিওর অ্যান্ড ইটস দ্য অনলি অপশন অ্যাভেলেবল। তাহলে ভ্যাকসিনের ব্যাপারে বলবার আগে জেনে নিই কোন কোন পশুদের থেকে রেবিস হওয়ার সম্ভাবনা থাকে। যে কোনো ওয়ার্ম ব্লাডেড বা গরম রক্তের জন্তুর শরীরেই কিন্তু রেবিস ভাইরাস থাকতে পারে। আমাদের দেশে প্রধানত দেখা যায় বিড়াল কুকুরের থেকে হয়, এছাড়াও বেজি, বাঁদর, হনুমান এদের থেকেও হতে পারে। রোডেন্টস বা ঘরোয়া যে ইঁদুর, খরগোশ, কাঠবিড়ালি, এইসব প্রাণীর থেকে কিন্তু ইউজুয়ালি রেবিস হয় না। অতএব আপনার যদি বাড়িতে শুয়ে আছেন, বাড়িতে নেংটি ইঁদুর আছে, সে কামড়ে দিল, সেক্ষেত্রে কিন্তু জলাতঙ্কের ভ্যাকসিন নেওয়ার প্রয়োজনীয়তা নেই। কিন্তু কোনো পশু যদি আপনাকে কামড়ায়, সেটা যেই পশুই হোক না কেন, অতি অবশ্যই নিজে একা বাড়িতে ডিসিশন নেবেন না। অতি অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে বা আপনার ডাক্তারবাবুর কাছে যাবেন, ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই ডিসিশনটা নেবেন। জলাতঙ্ক কি মানুষ থেকে মানুষে ছড়াতে পারে?
না, মানুষ থেকে মানুষে জলাতঙ্ক ছড়ানোর কোনো এভিডেন্স নেই। একজন রেবিক পেশেন্ট বা যার জলাতঙ্ক হয়েছে সেরকম পেশেন্ট মরে যাওয়ার পর তার যদি কর্নিয়া বা কোনো অর্গান ট্রান্সপ্লান্ট করা হয় সেক্ষেত্রে একমাত্র রেবিস ছড়াতে পারে, নাহলে ডিরেক্ট হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশনে কিন্তু কোনো এভিডেন্স নেই। একটা খুব কমন প্রশ্ন আমরা ফেস করি, ডাক্তারবাবু আমার বাড়ির পোষা কুকুর, সব ভ্যাকসিন দেওয়া আছে কুকুরকে, সে কামড়েছে, আমাকেও জলাতঙ্কর ভ্যাকসিন নিতে হবে? হ্যাঁ, অতি অবশ্যই নিতে হবে। তার কারণ হচ্ছে ভ্যাকসিন 100% ইফেক্টিভ নয়। করোনার সময় আমরা দেখেছিলাম সবাইকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও কিছু কিছু মানুষের কিন্তু করোনা হয়েছিল। তো মানুষের ভ্যাকসিন যদি 100% প্রোটেকশন না দিতে পারে, পশুদের ভ্যাকসিন 100% প্রোটেকশন দেবে সেরকম কোনো গ্যারেন্টি নেই। ইনঅ্যাপ্রোপ্রিয়েট স্টোরেজ, ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাডমিনিস্ট্রেশন বা ঠিকঠাক শিডিউলে যদি না নেওয়া থাকে কুকুরের ভ্যাকসিন, সেক্ষেত্রে কিন্তু কুকুর বা বিড়াল 100% প্রোটেক্টেড থাকে না। তাই জন্য গভর্নমেন্ট গাইডলাইন হচ্ছে ইররেসপেক্টিভ অফ দি ভ্যাকসিনেশন স্টেটাস অফ দি অ্যানিমাল, যে অ্যানিমাল বাইট যদি হয় তা পেশেন্টকে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস ভ্যাকসিন নিতে হবে। মানে আপনার বাড়ির পোষা কুকুর বা বিড়ালে যদি ভ্যাকসিন দেওয়ানোও থাকে তাহলেও সে যদি আপনাকে কামড়ায় আপনাকেও কিন্তু ভ্যাকসিন নিতে হবে, কারণ এই অসুখের কোনো চিকিৎসা যেহেতু নেই সেই জন্য ভ্যাকসিনেশনটাই বেস্ট অপশন। ডাক্তারবাবু আমার একদম ছোট বাচ্চা কুকুর, বিষও নেই, ওর কামড়েও ভ্যাকসিন নিতে হবে? হ্যাঁ, রেবিস কোনো বিষে হয় না, রেবিস একটি ভাইরাল ইনফেকশন। অতএব বৃদ্ধ কুকুর বা একদম শিশু কুকুর বা কুকুর ছানা তাতে কিছু যায় আসে না। কুকুর বিড়াল বা যে কোনো প্রাণী, সে শিশু হোক বা বৃদ্ধ হোক, সে যদি কামড়ায় আপনাকে ভ্যাকসিন নিতে হবে। অ্যানিম্যালের এজ কত তার উপরে নির্ভর করে না। ডাক্তারবাবু আমার বাচ্চার মাত্র 4 মাস বয়স, বাড়ির বিড়াল আঁচড়ে দিয়েছে, এত ছোট বাচ্চাকে ভ্যাকসিন দিলে ক্ষতি হবে না তো? না, রেবিস ভ্যাকসিনের কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই। নবজাত সদ্যজাত শিশু থেকে আরম্ভ করে প্রৌঢ় বৃদ্ধ সবাইকে এই ভ্যাকসিন দেওয়া যায়, এটা একদম সেফ, কোনো অসুবিধা নেই। ডাক্তারবাবু আমার স্ত্রী প্রেগনেন্ট বা আমার স্ত্রী স্তন্যপান করাচ্ছেন শিশুকে, ওকে ভ্যাকসিন দিলে বাচ্চার ক্ষতি হবে না তো? না, কোনো ক্ষতি হবে না। প্রেগনেন্ট বা ল্যাকটেটিং মাদার, অন্তঃসত্ত্বা মহিলা এবং যেসব মহিলারা স্তন্যপান করাচ্ছেন তারাও কিন্তু একদম সেফলি রেবিস ভ্যাকসিন নিতে পারেন, এতে কোনো ভয় নেই, কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই। এবার আমরা জেনে নিই এই যে আমাদের এই জন্তুরা বলছি কামড়ালে বা আঁচড়ালে ভ্যাকসিন নিতে হবে, এটা কী কী ক্যাটাগরির এক্সপোজার হতে পারে, অ্যানিমাল এক্সপোজারে কী কী ক্যাটাগরি হয়। মেনলি অ্যানিমাল এক্সপোজার 3টে ক্যাটাগরির হয়। ক্যাটাগরি 1 মানে আপনার ইনট্যাক্ট চামড়ার উপর বিড়াল বা কুকুর আঁচড়ে দিয়েছে বা ইনট্যাক্ট চামড়ার উপর বিড়াল বা কুকুর চেটে দিয়েছে, মানে আপনার স্কিন ব্যারিয়ারটা ব্রেক করেনি, এরকম যদি সিচুয়েশন হয় সেটাকে আমরা বলি ক্যাটাগরি 1। এক্ষেত্রে জাস্ট জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলেই হলো, এক্ষেত্রে কোনো ভ্যাকসিন লাগবে না। এবার ধরুন বিড়াল কুকুর বা কোনো জন্তু আঁচড়ে দিয়েছে বা ছুঁড়ে দিয়েছে, উপরে হালকাভাবে চামড়াটা উঠে গেছে, রক্ত বেরিয়েছে কি বেরোয়নি ইম্পর্টেন্ট নয়, ওপরে চামড়াটা হালকাভাবে যদি উঠে যায়, স্কিন ব্যারিয়ার যদি ব্রিচ হয়, সেটা হয়ে গেল ক্যাটাগরি 2। এক্ষেত্রে আপনাকে জায়গাটাকে পরিষ্কার করতে হবে, টিটেনাস টক্সয়েড নিতে হবে এবং রেবিসের ভ্যাকসিন নিতে হবে। থার্ড ক্যাটাগরি হচ্ছে ট্রান্সডার্মাল বাইট, মানে স্কিন ভেদ করে দাঁত বা নখ ভিতরে ঢুকে গেছে বা পুরো কামড়ে ধরে মাংস তুলে নিয়েছে, কিংবা মিউকোজা, ওরাল মিউকোজা বা আই মিউকোজায় ডিরেক্ট এক্সপোজার হয়েছে, এরকম যদি হয় সেক্ষেত্রে সেটি ক্যাটাগরি 3। সেক্ষেত্রে জায়গাটা পরিষ্কার করতে হবে, টিটেনাস নিতে হবে, ভ্যাকসিন নিতে হবে এবং এ সকলের সাথে ইমিউনোগ্লোবুলিন বলে একটি ওষুধ নিতে হবে। এবার ইমিউনোগ্লোবুলিনের বিষয়টা কি? এই যে আমরা রেবিসের ভ্যাকসিন দিচ্ছি এটাকে আমরা বলি অ্যাক্টিভ ইমিউনাইজেশন, মানে এই ভ্যাকসিন বা প্রতিষেধকটা দিলে আমাদের শরীর নিজে থেকে অ্যান্টিবডি তৈরি করে এবং সেই অ্যান্টিবডি গিয়ে রেবিসের জীবাণুটাকে মারে। কিন্তু এই অ্যান্টিবডি তৈরি করতে শরীরের 5-7 দিন সময় লেগে যায়। ক্যাটাগরি 3 বাইট, যেখানে পুরো কামড়ে খুবলে মাংস তুলে নিয়েছে বা মিউকোজাল এক্সপোজার হয়েছে, সেখানে ভাইরাল লোড যেটা ডেপোজিট হচ্ছে সেটা অনেকটা বেশি। তাই ভ্যাকসিন দিয়ে শরীর অ্যান্টিবডি তৈরি করছে যে সময়টায়, সেই টাইমটাতে বডিকে অ্যাডিশনাল প্রোটেকশন দেওয়ার জন্য আমরা বাইরে থেকে রেডিমেড অ্যান্টিবডি ওই উন্ডের চারপাশে দিয়ে দিই, যাতে সেই রেডিমেড অ্যান্টিবডিগুলো যতক্ষণ না শরীর নিজে অ্যান্টিবডি তৈরি করতে পারছে এই ভাইরাসটাকে প্রতিরোধ করতে পারে। সেই রেডিমেড অ্যান্টিবডির নামই হচ্ছে রেবিস ইমিউনোগ্লোবুলিন। এটি ঘোড়ার শরীরে তৈরি করা হয়, অনেক সময় সেটাকে বলে ইকুয়াইন রেবিস ইমিউনোগ্লোবুলিন। মানুষের শরীরে তৈরি হলে হিউম্যান ইমিউনোগ্লোবুলিন। আর অনেক সময় আজকাল মনোক্লোনাল অ্যান্টিবডিজও পাওয়া যায়। তো এগুলো রেডিমেড অ্যান্টিবডি। এটি দেওয়ার নিয়ম হচ্ছে যেখানে কামড়েছে বা গর্ত করে খুবলে দিয়েছে তার আশেপাশে এই ওষুধটিকে ইঞ্জেকশনের মাধ্যমে দিয়ে দেওয়া হয়, যাতে লোকালি যে ভাইরাস ডেপোজিশন হয়েছে সেটিকে এই অ্যান্টিবডিটা মেরে দিতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে ডাক্তারবাবু কটা ইঞ্জেকশন নিতে হবে?
রেবিসের ভ্যাকসিন যেটা অ্যাক্টিভ ইমিউনাইজেশন যেটা বললাম, সেটি দুরকম হয়। যদি আপনার এর আগে কখনো কোনো রেবিস এক্সপোজার বা ভ্যাকসিনেশন না নিয়ে থাকা হয়, তাহলে দুরকম হতে পারে। একটি হচ্ছে আমাদের সরকারি স্তরে একভাবে দিই, এক হচ্ছে আমরা বেসরকারি স্তরে দিই। সরকারি স্তরে ইন্ট্রাডার্মাল বা চামড়ার নিচে ভ্যাকসিন দেওয়া হয় 2 হাতে। সেটি দেওয়া হয় 4টি ডোজ। ডে 0 মানে যেদিনকে আপনি গেলেন সেদিনকে, তারপর ডে 3 বা 3 দিনের মাথায়, তারপর 7 দিনের মাথায়, তারপর 28 দিনের মাথায়। টোটাল 4টে ডোজ 2 হাতে দেওয়া হয় সরকারি স্তরে। আর প্রাইভেট স্তরে কী করা হয়, ইন্ট্রামাস্কুলার বা মাসেলের মধ্যে দেওয়া হয়, 1 হাতেই দেওয়া হয়, কিন্তু এটি 5 দিন দেওয়া হয়। ডে 0 বা যেদিন আপনি গেলেন, তারপর 3 দিনের মাথায়, 7 দিনের মাথায়, 14 দিনের মাথায় এবং 28 দিনের মাথায়। তাহলে আপনি যদি সরকারি স্তরে নেন তাহলে আপনার 2 হাতে নিতে হবে, টোটাল 4 দিন যেতে লাগবে। যদি আপনি প্রাইভেট স্তরে নেন তাহলে আপনার ইন্ট্রামাস্কুলার দিতে হবে, 1 হাতে দেওয়া হবে, বাট 5 দিন নিতে হবে। আচ্ছা ডাক্তারবাবু, আমাকে কুকুর কামড়ে দিয়েছে বা বিড়াল আঁচড়ে দিয়েছে, আমার করণীয় কি? প্রথম কথা হচ্ছে আতঙ্কিত হবেন না। আজকাল সব সরকারি হাসপাতালেই মোটামুটি রেবিসের ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে, প্রাইভেটেও রেবিসের ভ্যাকসিন পাওয়া যায়। প্রথমেই তাহলে আতঙ্কিত একদম হবেন না। জায়গাটিকে ভালোভাবে ধোবেন। যেখানে কুকুর কামড়েছে আঁচড়েছে, কুকুর বিড়াল যে প্রাণী হোক কামড়েছে বা আঁচড়েছে, সেখানে খুব ভালো করে খার সাবান, মানে সাবান, বাসন মাজার সাবান বা কাপড় কাচার যে সাবান হয়, খার সাবান দিয়ে রানিং ট্যাপ ওয়াটারে অ্যাটলিস্ট 15 মিনিট, মিনিমাম 15 মিনিট ভালো করে জায়গাটাকে ধোবেন। যে ক্ষতস্থানে অন্য কিচ্ছু লাগাবেন না, হলুদ বাটা, গাঁদা ফুলের পাতা বাটা, নিম পাতা বাটা, চন্দন বাটা, বোরোলিন কিচ্ছু লাগাবেন না, খালি হাতে জায়গাটিকে টাচ করবেন না। ক্ষতস্থানটিকে ভালো করে ধুয়ে ইমিডিয়েটলি আপনি সরকারি হাসপাতাল বা আপনার ডাক্তারবাবুর কাছে যাবেন, ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ভ্যাকসিনগুলো নেবেন। এবং তার থেকেও যেটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ভ্যাকসিনগুলো আপনার ডাক্তারবাবু যেই যে ডেট দিয়ে দেবে সেই ডেটে মনে করে আপনাকে কিন্তু নিতে হবে। ডেট মিস করলে কিন্তু ভ্যাকসিন কার্যকারী হবে না, এবং একবার আপনার জলাতঙ্ক হয়ে গেলে মৃত্যু অবশ্যম্ভাবী। অতএব এই যে আমি বললাম সরকারি স্তরে 4 দিন নিতে যেতে হয়, বেসরকারি স্তরে 5 দিন নিতে যেতে হয়, যেই তারিখ লিখে দেবে আপনার ডাক্তারবাবু আপনাকে, সেই তারিখে অতি অবশ্যই আপনাকে ভ্যাকসিন নিতে হবে। আপনি ধরুন যেখানে নিয়েছেন, আপনি অন্য কোথাও যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন বা কলেজে অন্য জায়গায় যাচ্ছেন, সেইখানে সরকারি হাসপাতালে গিয়ে আপনি যদি সরকারি স্তরে ভ্যাকসিন নেন তাহলে সেখানকার সরকারি স্তরে গিয়েও ভ্যাকসিন নিতে পারেন, বা যদি আপনি প্রাইভেট স্তরে নেন তো সেখানেও গিয়ে প্রাইভেটে ভ্যাকসিন নিতে পারেন। সরকারিতে শুরু করলে সরকারি দিয়েই কন্টিনিউ করবেন, যদি প্রাইভেটে শুরু করেন তো প্রাইভেটেই কন্টিনিউ করবেন, দুটো ইন্টারচেঞ্জ করবেন না। পুরো ভারতে সেম শিডিউল ফলো করা হয়, আপনি ভারতে যেখানেই যান না কেন সেখানে গিয়ে আপনি এই ভ্যাকসিন পেয়ে যাবেন। অতএব ডেট কোনোভাবেই মিস করবেন না। সরকারি স্তরে নিলে 4 দিন নেবেন সরকারি জায়গাতেই, বেসরকারি স্তরে হলে 5 দিন নেবেন বেসরকারি স্তরে। এবং সবার শেষে বলে রাখি যে ভ্যাকসিন নিয়ে যাওয়ার পর আপনাকে যে কাগজ দেওয়া হবে যে আপনি 4টে বা 5টা যেটাই হোক ভ্যাকসিন নিয়েছেন, আপনার ভ্যাকসিনেশন কমপ্লিট হয়েছে, সেই কাগজটি অতি অবশ্যই খুব সাবধানে রাখবেন। তার কারণ হচ্ছে এই ডকুমেন্টটা খুব ইম্পর্টেন্ট। ধরে নিন আপনি একবার আপনাকে কুকুর বা বিড়াল কামড়েছে বা আঁচড়েছে, আপনি ভ্যাকসিন নিয়েছেন, কমপ্লিট করেছেন, তারপর আপনাকে আবার কামড়ালো, সেক্ষেত্রে করণীয় কী? সেক্ষেত্রে বলছে যদি আপনার কাছে ডকুমেন্ট থাকে যে আপনি আগে কখনো রেবিসের ভ্যাকসিন পুরো কমপ্লিট কোর্স নিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে এত ঝামেলা এত কিছু পোয়াতে হবে না। কীরকম? ধরুন আপনার ক্যাটাগরি 3 বাইট বা খুবলে কামড়ে নিয়েছে, যেটা আমি বলছিলাম যে ইমিউনোগ্লোবুলিন বা রেডিমেড অ্যান্টিবডি দিতে লাগে, সেটি আর দেওয়ার প্রয়োজন হবে না। কেন হবে না? তার কারণ আপনি অলরেডি ভ্যাকসিন নিয়েছেন, মানে আপনার শরীরে রেডিমেড অ্যান্টিবডি অলরেডি মজুদ আছে, আপনার বডিই পারবে অলরেডি যে ভাইরাসটা আসছে তাকে সেই অ্যান্টিবডি দিয়ে মেরে দেওয়া। তাই বাইরে থেকে খুঁচিয়ে ক্ষতস্থানের চারদিকে ইঞ্জেকশন দিয়ে অ্যান্টিবডি দেওয়ার প্রয়োজন হবে না। এবং এই যে বাকি অ্যাক্টিভ ভ্যাকসিনেশন বা অ্যাক্টিভ প্রতিষেধক যেটা বললাম 2 হাতে দেওয়া হয় টোটাল 4 দিন, সেই ডোজ ভ্যাকসিনটাও জাস্ট 2টো দিন নিলেই হবে। যেটা নর্মালি আমাকে 4 দিন নিতে হচ্ছে, আপনার যদি আগে ভ্যাকসিন নেওয়া থাকে এবং সেই কাগজ যদি আপনার কাছে থাকে, জাস্ট 2টো বুস্টার ডোজ নিলেই হবে। এবং যদি আপনাকে কুকুর বিড়াল কামড়ালো এবং আপনি একটা ভ্যাকসিনেশন কোর্স কমপ্লিট করলেন, তার 3 মাসের মধ্যে যদি আপনার আবার এক্সপোজার হয়, সেক্ষেত্রে কোনো ভ্যাকসিনেশনই লাগবে না। অতএব আননেসেসারি ভ্যাকসিন অপচয় হওয়া এবং আপনারও জ্বালা যন্ত্রণা ইঞ্জেকশনের ঝামেলা মিটে যাবে যদি আপনি কাগজটি খুব সাবধানে রাখতে পারেন। অতএব এই ডকুমেন্ট যে আপনার ভ্যাকসিনেশন কমপ্লিট হয়েছে সেই কাগজ অতি অবশ্যই সাবধানে রাখবেন। শেষ প্রশ্ন হলো, যারা ভেটেরিনারিয়ান বা যাদের রেগুলার পশুদের নিয়ে কাজকর্ম করতে হয় তাদের ক্ষেত্রে করণীয় কী? তাদের ক্ষেত্রে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস নেওয়া যেতে পারে। ডে 0
ডে 3 মানে প্রথম দিন 3 দিনের মাথায় এবং 21 বা 28 দিনের মাথায় 3rd নম্বর ডোজ নিতে লাগে। সেটি একটা বলে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, মানে আপনি আগে থেকেই শরীরে অ্যান্টিবডি তৈরি করে রাখছেন যাতে আপনার কামড়ালে আপনি প্রোটেকশন পেতে পারেন। কিন্তু আপনি যদি প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতি 6 মাস অন্তর অন্তর শরীরে অ্যান্টিবডি টাইটারটা দেখতে হবে। অ্যান্টিবডি টাইটার যদি 0.5-এর কম হয় তাহলে কিন্তু আপনাকে আবার বুস্টার ভ্যাকসিনেশন নিতে হবে। অতএব কুকুর বা বিড়াল কামড়ালে বা আঁচড়ালে আতঙ্কিত হবেন না, ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং পরামর্শ অনুযায়ী টাইম মতো ভ্যাকসিনেশন শিডিউল কমপ্লিট করুন। তাহলে আপনারা নিজেকে এবং নিজের পরিবারের সবাইকে জলাতঙ্ক থেকে প্রোটেক্ট করতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।